গল্পের শুরুতে আমরা ইছা নামের একটা মেয়েকে দেখতে পাই যে আমাদেরকে তার স্বপ্নের কথা বলছে, যেখানে সে স্বপ্নে নিজেকে একটা ভিন্ন জগতে দেখতে পায় আর সেখানে তার অনেক ভালো লাগছে। আর এই জায়গাটা তাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে। সেখানে সে একটা বাড়ি দেখতে পেলে সেই বাড়ির মধ্যে প্রবেশ করলে সেখানে একজন সুদর্শন পুরুষকে সে দাঁড়িয়ে থাকতে দেখে, যার সাথে সে স্বপ্নে প্রতি রাতে ইন্টিমেট হয়। বিষয়টা খুব অদ্ভুত হলেও ইছার অনেক ভালো লাগে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো ইছা সেই ছেলের সঙ্গে স্বপ্নে ইন্টিমেট হলেও বাস্তবে তার শরীরে জামা কাপড় ঠিক থাকে না, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কোনো স্বাভাবিক স্বপ্ন নয়, বরং সত্যি কোনো খারাপ জিন ইছার উপর আসর করেছে। আমরা দেখতে পাই রাতের বেলায় ইছা এক প্রকার দানবের সাথে ইন্টিমেট হচ্ছে, যা নিয়ে ইছার কোনো ধারণাই নেই। সে মনে করে হয়তো এটা শুধুমাত্র তার স্বপ্ন। এরপর ভোর 4টায় ডোরবেল বাজলে ইছার ঘুম ভাঙে। ইছার স্বামী এরিয়েল বাড়িতে এসেছে। এরিয়েল একজন সিকিউরিটি গার্ড, কিন্তু এরিয়েল ওভারটাইম করার কারণে সে ইছাকে ঠিকমতো সময় দিতে পারে না, যার কারণে ইছা আর তার মধ্যকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এরিয়েল বাড়ি ফেরার পর ইছা এরিয়েলকে তার জ্যাকেটটা সুন্দর করে গুছিয়ে রাখতে বলে, কিন্তু এরিয়েল গুছিয়ে রাখলেও সেই কালো শক্তি বা জিন যেটাই বলি না কেন সেটা বারবার জ্যাকেটটি ফেলে দিচ্ছে। মানে জিনটি এরিয়েল আর ইছার মধ্যকার সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে। এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এরিয়েল খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়ে, যেটাতে ইছার রাগ আরো বেড়ে যায়। পরদিন সকালে খাওয়ার টেবিলে তারা দুজনেই কেউ একজন আরেকজনের সাথে কথা বলে না। এরিয়েল চুপচাপ নিজের মতো মোবাইল টিপতে টিপতে নাস্তা করে আবার অফিসের দিকে রওনা হয়। এরিয়েলের এমন ব্যবহারের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এরপর ইছাও তার কাজের উদ্দেশ্যে চলে যায়। সেখানে তার সহকর্মী লিন্ডাকে তাদের দাম্পত্য জীবনের সমস্যার কথা শেয়ার করে। এখানে তাদের কথায় আমরা জানতে পারি যে ইছা আর এরিয়েলের বিয়ে হয়েছে 3 বছর। বিয়ের আগে তারা অনেক সুখী ছিল। এরিয়েল তার জন্য অনেক কিছুই করত, সারপ্রাইজ থেকে শুরু করে ছোটখাটো সব বিষয় নিয়ে এরিয়েল অনেক সচেতন থাকতো। কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যকার সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না। বিয়ের পর থেকে এরিয়েল এসব কিছুই করে না। সে ঠিকমতো ইছাকে সময় পর্যন্ত দেয় না। ইছার সব কথা শুনে লিন্ডা তাকে বোঝানোর চেষ্টা করে যে বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন একদমই ভিন্ন। বিয়ের পর অনেক দায়িত্ব বাড়ে, যার কারণে ছেলেরা সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে যায়। তবে সম্পর্ককে সুন্দর করে গুছিয়ে রাখা লিন্ডা ইছাকে বলে ইছাও এখন আগের মতো এরিয়েলের জন্য সাজে না, তার সাথে সুন্দর মুখে কথা পর্যন্ত বলে না। তাই ইছারও উচিত এরিয়েলের জন্য কিছু করে তার মনোযোগ পাওয়া। ইছাও বুঝতে পারে যে সে নিজেও এরিয়েল থেকে অনেক দূরে সরে গিয়েছে। সে বুঝতে পারে লিন্ডা ঠিকই বলছে। অন্যদিকে এরিয়েলের সিনিয়রও তাকে বোঝায় যে তারও উচিত ইছাকে সময় দেওয়া, না হয় এভাবে চলতে থাকলে তাদের মধ্যকার সম্পর্ক আরো বেশি নষ্ট হয়ে যাবে। এরিয়েলও এতে রাজি হয়, যদিও সেদিন রাতেও এরিয়েল দেরি করে বাড়িতে ফিরে, কিন্তু আজকে ইছা তার জন্য অপেক্ষা করছে এবং তার সাথে সুন্দর করে কথা বলে। তার জন্য সেজেগুজে বসেছিল সে, এবং এরিয়েল আসার আগেই তার জন্য চা বানিয়ে রেখেছে, যেটা থেকে এরিয়েল বেশ খুশি হয়। তারা রাতে ইন্টিমেটও হয়, কিন্তু যখনই তারা একে অপরের কাছে আসতে যাবে দেখা যায় তাদের ঘরের লাইট লিক করতে শুরু করে। আর আমরা দেখতে পাই ইছা আবারও সেই দানবের সাথে ইন্টিমেট হচ্ছে। ঘুমের মধ্যে ইছা নিজেকে আবারও সেই ঘরের মধ্যে দেখতে পায়, এবং এবার সেই সুদর্শন ছেলেটা তাকে একটা ফুল দিয়ে বলে সে এখান থেকে আর যেতে পারবে না। এটা শুনে ইছা অনেক ভয় পেয়ে যায়। ইছা দ্রুত সেই ঘর থেকে বের হতে চাইলেও পারে না। তখন সেই দানবটা তার কাছে আসার চেষ্টা করলেই ইছার ঘুম ভেঙে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো ইছাকে সে ছেলেটা ঘুমের মধ্যে যে ফুলটা দিয়েছিল সেটা তার বিছানার পাশেই রাখা, যেটা ইঙ্গিত দিচ্ছে যে ইছার সাথে যা হচ্ছে তা মোটেও স্বাভাবিক কিছু নয়। ইছা নিচে গিয়ে দেখে এরিয়েল তার জন্য নাস্তা তৈরি করছে, যেটা দেখে ইছার অনেক ভালো লাগে। খাওয়ার সময় এরিয়েল ইছাকে বলে সে এখন থেকে সবকিছু আগের মতো স্বাভাবিক করার চেষ্টা করবে।
সে সব সময় ইছার খেয়াল রাখবে। ইছাও এরিয়ালের কথা শুনে খুশি হয়। এরিয়াল ইছাকে অফিসেও দিয়ে আসে, যেটা দূর থেকে লিনা দেখে খুব খুশি হয়। কাজ করার সময় ইছা হঠাৎ একটা সেলফে সেই ফুলটা দেখতে পায় যেটা স্বপ্নের মধ্যে সেই ছেলেটা দিয়েছিল, কিন্তু সে সেটা তুলে নেওয়ার আগেই হঠাৎ কেউ একজন এসে সেটা তুলে ফেলে এবং ইছা দেখতে পায় সেখানে সেই স্বপ্নের ছেলেটা তার দিকে হেঁটে আসছে। তখন ইছা আয়নার মধ্যে দেখতে পায় এটা কোনো ছেলে নয়, বরং একটা দানব, যেটা দেখে ইছা অনেক ভয় পেয়ে যায়। তখন সেই ছেলেটা তার আসল রূপে চলে আসে, যেটা দেখে ইছা ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে ওয়াশরুমে লুকে পড়ে। তখন সেখানে লিন্ডা আসলে ইছা লিন্ডাকে কিছু বলে না, কিন্তু লিন্ডা দেখতে পায় ইছা বমি করেছে, সেখানে অনেকগুলো পোকা, যেটা দেখে লিন্ডাও বেশ চমকে যায়। রাতে কাজ শেষ করে ইছা তার বোন এমার সাথে দেখা করতে গিয়েছে, যেখানে আমরা জানতে পারি এমার 2 বছরের একটা সম্পর্ক ছিল, যেটা সে তার বয়ফ্রেন্ড তাকে সময় না দেওয়ার কারণে ব্রেকআপ করে ফেলেছে। এটা শুনে ইছাও লিন্ডার মতো করে এমাকে বোঝায় যে ছোটখাটো এসব বিষয় নিয়ে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। এছাড়াও আমরা জানতে পারি যে ইছারাও অনেকদিন যাবৎ বাচ্চার জন্য ট্রাই করছে, কিন্তু কোনো ফল পাচ্ছে না, যার জন্য ইছার ওষুধও চলছে। এরপর ইছা এরিয়ালকে মেসেজ দিয়ে তার জন্য ওষুধ আনতে বলে। অন্যদিকে এরিয়াল তার কাজ শেষ করে বের হওয়ার সময় দেখতে পায় ইছা তার সামনে, যেটা আসলে ইছা নয়, কারণ ইছা তো এমার সাথে ছিল। এখানে এরিয়াল দেখে ইছার পেট অস্বাভাবিকভাবে ফুলে আছে এবং তার প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু ইছা তখনও এরিয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। হঠাৎ ইছা সেখানে বাচ্চা প্রসব করে দেয় এবং সেই বাচ্চাটা দেখতে দানবের মতো, এবং সেই বাচ্চাটাও অদ্ভুতভাবে এরিয়াল দিকে তেড়ে আসছে, যেটা দেখে এরিয়াল অনেক ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এবং যাওয়ার সময় এরিয়ালের সিনিয়র এসে তাকে দেখলে এরিয়াল তার সিনিয়রকে সবকিছু বলে, কিন্তু পরে তার সিনিয়র দেখতে গেলে সেখানে কিছুই থাকে না। রাতে বাড়ি ফিরে এরিয়াল অনেক চিন্তায় পড়ে যায়। সে ইছার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না, সে চুপচাপ ঘুমিয়ে যায়, কিন্তু ইছা তার ব্যবহার কিছুই বুঝতে পারে না। পরদিন সকালে আমরা একটা দাইমাকে দেখতে পাই, যেটা ইছার মাসাজ করতে এসেছে, কিন্তু সে মাসাজ করার সময় বলে যে ইছা 3 মাসের প্রেগনেন্ট, যেটা দেখে ইছা খুশি হলেও এরিয়াল অনেক চিন্তায় পড়ে যায়, কারণ ইছা আর এরিয়াল ইন্টিমেট হয়েছে 2 দিন আগে। এর আগে হয়তো 6 মাস আগে তারা ঘনিষ্ঠ হয়েছে। এর মধ্যে তাদের মাঝে কোনো ধরনের শারীরিক সম্পর্ক ছিল না যে ইছা 3 মাসের প্রেগনেন্ট হবে। এছাড়াও গতকাল রাতে এরিয়াল যেটা দেখেছে সেটা নিয়েও এরিয়ালের মনে অনেক ভয় কাজ করছে, তবে এরিয়াল ইছাকে তেমন কিছুই বলে না। এরপর এরিয়াল ইছাকে অফিসে পৌঁছে দিয়ে নিজেও অফিসে চলে যায়। প্রেগনেন্সির কথা অফিসের সবাই জেনে খুশি হলেও লিন্ডা ইছার সেদিনের বমির সাথে পোকা দেখার বিষয় নিয়ে চিন্তিত। এই বিষয় নিয়ে সে ইছার সঙ্গে কথা বলতে চাইলে ইছা মনে করে হয়তো ইছার প্রেগনেন্সিতে লিন্ডা খুশি হয়নি, তবে লিন্ডার মতে বমির সাথে পোকা থাকা ভালো লক্ষণ নয়। অন্যদিকে এরিয়াল তার সিনিয়রের সাথে সবকিছু শেয়ার করে এবং এরিয়াল মনে করে ইছা হয়তো তাকে চিট করছে। তখন তার সিনিয়র এই সম্পর্কে সরাসরি ইছার সাথে কথা বলতে বলে এবং তার সাথে সময় কাটাতে বলে। সিনিয়রের কথায় এরিয়ালও রাজি হয়ে যায়, কিন্তু বাড়ি ফেরার পথে পার্কিং এ একটা গাড়িতে একটা শিশুর কান্নার শব্দ শুনতে পেলে সেদিকে দেখলে সেখানে দেখতে পায় একটা ভয়ানক শিশু। এটা দেখে এরিয়াল দ্রুত সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়, আর আমরা দেখতে পাই ওই জিনটি সেই শিশুকে কুলে নিয়েছে। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে ইছার গর্ভের সন্তানটি হয়তো ওই জিনের। রাতে বাড়ি ফিরে এরিয়াল সন্দেহের বশবর্তী হয়ে ইছার ফোন চেক করলে দেখতে পায় ইছার সেখানে তার সহকর্মী ড্যানিয়েলের সঙ্গে চ্যাট করেছে, যেখানে ড্যানিয়েল তার স্ত্রীর সঙ্গে হওয়া সমস্যার কথা ইছার সাথে আলোচনা করেছে। এরিয়াল মনে করে ইছার গর্ভের সন্তান এই ড্যানির। এই বিষয়ে ইছার সঙ্গে কথা বললে ইছা রেগে যায় এবং পরের দিন ডাক্তারের কাছে যেতে চায়, কারণ ইছা ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে চায় যে তার গর্ভের সন্তান এরিয়ালের। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ইছা নিজেও জানে যে সে গত 6 মাস ধরে তারা দুজন ঘনিষ্ঠ হয়নি এবং মাত্র 2-3 দিন আগে তারা ইন্টিমেট হয়েছিল। তাহলে সে 3 মাসের গর্ভবতী কিভাবে হতে পারবে? পরদিন ডাক্তারের কাছে গিয়ে তারা জানতে পারে যে ইছার গর্ভে আসলে কোনো ভ্রূণ বা শিশু নেই। এটা একটা মানসিক ট্রমা যা সন্তান ধারণের তীব্র ইচ্ছার কারণে হয়ে থাকে। এই রোগে শরীরে গর্ভধারণের লক্ষণ দেখা দেয়, যেমন পিরিয়ড বন্ধ হয়ে পেট ফুলে যাওয়া, কিন্তু আসলে গর্ভে কোনো
কোনো সন্তান থাকে না। এই খবর শুনে ইছা অনেক ভেঙে পড়ে এবং এরিয়েলও অনেক অবাক হয়ে যায়। ইছা লিন্ডাকেও এই বিষয়ে বললে লিন্ডাও বেশ চিন্তিত হয়ে পড়ে। তাই লিন্ডা ইছাকে নিয়ে একজন জানি নামের কবিরাজের কাছে যায়। কবিরাজ জানি ইছাকে দেখেই তার পেছনে এক ধরনের জিনকে মানুষ রূপে দাঁড়িয়ে থাকতে দেখে এবং পরিস্থিতি বুঝেই তিনি স্বাভাবিকভাবে ইছাকে ডেকে তার সাথে কথা বলা শুরু করে এবং তার কাছ থেকে সবকিছু শোনার পর ইছাকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে গর্ভবতী নয়। জানি বলে এমন কিছু জিন আছে যারা দম্পতিদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে স্বপ্নে এসে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু এতে ইছা রেগে যায় কারণ তার মনে হতে থাকে সে আসলেই প্রেগনেন্ট। ইছা রাগ করে সেখান থেকে চলে যায়। লিন্ডাও তার সাথে বাড়িতে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বাড়ি ফেরার সময় লিন্ডা রাস্তায় একটা বিড়াল ছানাকে দেখতে পেয়ে সেদিকে গেলে বিড়াল ছানাটি জিনে পরিণত হয়ে তাকে হত্যা করে। আর ওই সেম ঘটনাটা ইছা তার স্বপ্নে দেখতে পায় এবং ভয়ে জেগে ওঠে। সে দ্রুত ওই জায়গায় ছুটে গেলে দেখতে পায় লিন্ডার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে এবং লোকজন জড়ো হয়েছে। জিনটি লিন্ডাকে হত্যা করেছে কারণ লিন্ডা সবসময় তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এবং সবসময় চেষ্টা করত এরিয়াল এবং ইছার মাঝখানের সমস্যা যেন মিটে যায়। এরিয়াল কাছ থেকে ফিরে ইছাকে এমন অবস্থায় দেখতে পেয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তারা হঠাৎ দেখতে পায় ইছার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে, যেন সে 7-8 মাসের গর্ভবতী। এতে তারা অনেক ভয় পেয়ে যায় এবং ইছা বুঝতে পারে কবিরাজ জানি সত্যিই বলেছিল। এরপর সে এরিয়ালকে তার শেষ স্বপ্নগুলোর কথা বলে, যেগুলোর কথা সে আগে কখনোই এরিয়ালকে বলেনি। এরিয়াল সবকিছু শুনে ইছার মনের অবস্থা বুঝতে পারে। লিন্ডার মৃত্যুর জন্য ইছা নিজেকে দায়ী মনে করতে থাকে এবং সে দ্রুত সে খারাপ জিন থেকে মুক্তি পেতে চায়। এরপর এরিয়াল ইছা আর এমাকে নিয়ে সেই কবিরাজ জানির কাছে গেলে কবিরাজ জানি ইছার উপর ছোট্ট একটা এক্সরসিজম করলে সে জিনটি প্রকাশ্যে আসে এবং ইছাকে সে নিজের স্ত্রী দাবি করে। আর যদি কেউ তার স্ত্রীকে বিরক্ত করে তাহলে সে কাউকেই ছাড় দিবে না। কিন্তু জানি সে জিনের কথায় কান না দিয়ে নিজের মতো রিচুয়াল করে সাময়িক সময়ের জন্য সে জিনকে ইছার শরীর থেকে আলাদা করে দেয়। এছাড়াও রিচুয়াল করার সময় ইছার শরীরে থাকা সেই বাচ্চাটাও কষ্টে ছটফট করছিল, যেটা স্পষ্ট প্রমাণ করে যে এই বাচ্চাটাও ওই জিনের। এরপর আমরা জানির কাছ থেকে জানতে পারি যে ইছাকে দাসিম নামের একটা জিন আসর করেছিল, যেটার কাজ মূলত স্বামী স্ত্রীদের মধ্যে ঝামেলা সৃষ্টি করা। আর নর্মালি আমরা মুসলিমরা এটাকে আশিক জিনও বলে থাকি। সাধারণত আশিক জিনও নারী বা কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে তাদের বিবাহিত জীবনে ঝামেলা সৃষ্টি করে যাতে তাদের সম্পর্ক ভেঙে যায়। এমনকি বাচ্চা হওয়ার ক্ষেত্রেও তারা বাধা প্রদান করে থাকে। তো জানি বলে এই জিন ইছাকে তার জগতে নিয়ে গিয়ে বিয়ে করেছে এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে, যার ফলস্বরূপ সেই শয়তানি বাচ্চা। কিন্তু রিচুয়াল শেষ হওয়ার পর ইছা একদম স্বাভাবিক হয়ে যায়। জানি ইছাকে সেই জিন থেকে বাঁচার জন্য রুকিয়া করতে বলে। এটা হলো আমাদের ইসলাম ধর্মের এক ধরনের একটা চিকিৎসা, যা বিভিন্ন খারাপ জিনিস থেকে বাঁচার জন্য করা হয়ে থাকে, যেখানে কিছু নির্দিষ্ট দোয়া প্রতিদিন নিয়ম মেনে পড়তে হয়। জানিও ইছাকে একটা দোয়া লিখে দেয় এবং সেটাকে প্রতিদিন পড়তে বলে। ঘরে ফিরে ইছা এবং এরিয়েল তাদের ভুলের জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়ে তাদের নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এভাবে অনেক দিন কেটে যায়। ইছাও সেই জিন নিয়ে আর কোনো স্বপ্ন দেখেনি, মানে তার সাথে সেই জিনের কানেকশন ছিন্ন হয়ে গিয়েছিল। এরই মধ্যে এরিয়াল অফিস থেকে তাকে একটা কাজে পাঠানোর জন্য বলা হয়, যেটা ছিল অন্য শহরে। কিন্তু এরিয়াল প্রথমে যেতে চায় না ইছার কথা ভেবে, কিন্তু ইছার কথাই রাজি হয় কারণ ইছা অনেকদিন যাবৎ খারাপ স্বপ্ন দেখছে না এবং সে এখন একদম সুস্থ। তাই সে এরিয়ালকে চলে যেতে বলে। এরিয়াল যদি এই কাজে যায় তাহলে তার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এরিয়ালও সেই কাজে চলে যায়। কিন্তু রাতে ইছার কেন জানি অদ্ভুত মনে হতে থাকে। তাই সে ইমাকে ফোন করে তার কাছে চলে আসতে বলে, কিন্তু সে কাজে ব্যস্ত থাকায় আসতে পারে না। ইছার রাতে সেই দোয়া পড়ে সোফাতেই ঘুমিয়ে পড়ে। হয়তো সেই জিনটি ইছাকে একা পেয়ে আবার ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু পরদিন ইছা অফিসে গিয়ে অদ্ভুত সব জিনিস দেখে ভয়ে সেখান থেকে চলে আসে। রাতে এমা ইছার সাথে থাকে। এরিয়ালও ইছাকে ফোন দিয়ে জানায় যে সে কয়েক ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে এবং এমাকে বলে সে যেন কোনোভাবেই ইছাকে ঘুমাতে না দেয়, কারণ গতবার লিন্ডার মৃত্যুও ইছার সাথে থাকার কারণে হয়েছে। ইছা ঘুমের মধ্যে লিন্ডা
লিন্ডার মৃত্যু দেখেছে, তাই এমার জীবনেরও ঝুঁকি রয়েছে। এরপর ইমা ইচার সাথে গল্প করতে শুরু করে। ইমা জানায় সে তার বয়ফ্রেন্ড ডাস্টারকে আরো একটি সুযোগ দিয়েছে এবং তারা প্যাচআপ করে নিয়েছে। এসব বলতে বলতে ইচা হঠাৎ ঘুমিয়ে পড়ে। এমা ইচাকে জাগাতে গেলে হঠাৎ একটা হাত এসে ইমাকে টেনে বিছানা থেকে নামিয়ে ফেলে এবং তাকে টেনে ঘর থেকে বাইরে নিয়ে যায়। আর সেই জিনটি আবারও ইচার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ইচার ঘুম ভেঙে দেখে সে আবারও প্রেগনেন্ট। ইচা নিজেকে আবারও আগের অবস্থায় পেয়ে রেগে নিজের পেটে বারবার আঘাত করতে শুরু করে। এতে তার প্রাইভেট পার্ট থেকে রক্তকরণ শুরু হয়। এরপর ইচা বিছানা থেকে উঠে বাইরে গেলে দেখতে পায় এমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ইচা সেদিকে খেয়াল না করে রান্নাঘরে গিয়ে একটা পিনের মতো কিছু একটা দিয়ে বারবার নিজের শরীরে আঘাত করতে থাকে যাতে বাচ্চাটি নষ্ট হয়ে যায়। আর ওই মুহূর্তে এরিয়াল এসে ইচাকে এমন অবস্থায় দেখে তাকে শান্ত করার চেষ্টা করে এবং এমাকে ডেকে তুলে তারা তিনজন মিলে আবারও উস্তাদ জানির কাছে যায়। জানি ইচাকে বিছানায় শুয়ে দিয়ে ইচার হাত বিছানার সাথে বেঁধে ফেলে এবং তার বাকি সঙ্গীদের নিয়ে রিচুয়াল করতে শুরু করে ইচার শরীর থেকে সেই জিনকে বের করার জন্য। কিন্তু ইচাকে সেই জিন সেই জগতে আটকে রেখেছে যেখানে ইচা সব সময় নিজেকে স্বপ্নে দেখতে পেত। ইচা সেই জগৎ থেকে বের হওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করলে সেই জিনটি এসে ইচাকে আঘাত করে আর সেই আঘাতের চিহ্ন তার বাস্তব জীবনের শরীরেও দেখা যায়। কিন্তু জানি তারপরেও থামে না, সে দেওয়াদরদ পড়তেই থাকে। কিন্তু হঠাৎ ইচা শূন্যে ভাসতে শুরু করে। জানি তারপরেও থামে না। এরপর এরিয়াল ইচার কানে এসে তাকে বলে ইচাকে যেভাবেই হোক সে জগৎ থেকে বের হতে হবে, কারণ ইচাকে তার অনেক বেশি প্রয়োজন। সে ইচার সাথে নতুন করে তার জীবন শুরু করতে চায়। এইসব কথা শুনে ইচা তার বিয়ের কথা মনে করতে শুরু করে এবং জানির দেয়ার সেই দোয়া পড়তে শুরু করে, যার কারণে সেই জিনের অনেক কষ্ট হতে থাকে এবং সেই ঘরটাও আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। আর দরজা ভাঙার সাথে সাথে ইচা সেখান থেকে পালিয়ে যায়, মানে তার আত্মা তার বাস্তব জীবনে ফিরে এসেছে এবং সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। আর ইচাকে এরিয়াল এবং এমা জড়িয়ে ধরে। এরপর তাদের জীবনের সবকিছু স্বাভাবিক হয়। এরপর আমাদের 6 বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে ইচা আর এরিয়ালের সুখের সংসারে তার দুটো সন্তান। এরপর ইচা এমাকে তার বড় ছেলে আরকার কথা জিজ্ঞেস করলে এমা জানায় সে বাইরে উঠোনে খেলছে। ইচা তাকে আনতে গেলে দেখতে পায় সেখানে আরকার এক অপরিচিত লোকের সাথে কথা বলছে। আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, সেই জিনটি। তার মানে সে মানুষের রূপে আরকারের সাথে কথা বলছে। সেটা ইচা দেখলে তার একদমই ভালো লাগে না। ইচা আরকারকে মানা করে অপরিচিতদের সাথে যেন কথা না বলে, কিন্তু আরকারের কথা সে লোকটা অনেক ভালো ছিল, অর্থাৎ জিনটি আবারও ইচার জীবনে প্রবেশ করতে চাচ্ছে, অথবা আরকার সেই জিনেরই সন্তান। আর তা না হলে আরকারের মধ্যে জিনের সেই বাচ্চার কিছু অংশ রয়ে গেছে, যেহেতু ইচা দীর্ঘদিন ধরে সেই জিনের কবজায় ছিল। আর সেই জিনটাও ইচাকে এত সহজে ছেড়ে যাবে না। আর মুভিটি এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের অসাধারণ একটা মুভি। এই মুভিটি পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে এবং এর কাহিনীও রিয়েল লাইফের সাথে জড়িত। আর এই মুভিটিও একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। আজকের এই কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমাদের কষ্ট করতে অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।